ও আচ্ছা, এইটা শুরু করার আগে বলছি যে স্টাডি গাইডের একটা জিনিস ছিল, সেটা হচ্ছে, আচ্ছা, ফার্স্ট টপিকটা আমাদের হয়েছে কমপ্লিট, বাউন্ডারি ইন্টেরিয়ার এক্সটেরিয়ার এনভায়রনমেন্ট অফ লিভিং সেল, ঠিক আছে। এবং তারপরে 2 নম্বরে টাইম স্কেল আর স্পেশিয়াল স্কেলের মধ্যে স্পেশিয়াল স্কেলটা কিছুটা হয়েছে, ওটা আজকে করব, স্পেশিয়াল স্কেল আর টাইম স্কেল। আর এই যে টপিকটা আছে, এই যে মাঝের যেটা প্রসেসেস এক্সচেঞ্জ অফ ম্যাটার অ্যান্ড এনার্জি উইথ এনভায়রনমেন্ট মেটাবলিজম, তো এই টপিকটা হচ্ছে মানে প্রায় পুরোটাই কোয়ালিটেটিভ আর কি, মানে এটা রচনাধর্মী একটা ব্যাপার, ওই জিনিসটা সম্পর্কে বিপাক ক্রিয়া, রিপ্রোডাকশন, বিবর্তন, এগুলো নিয়ে একটা কোয়ালিটেটিভ একটা জিনিস। তো ওইটা একটা এনসিইআরটি ক্লাস 11 এর টেক্সট বুক থেকে পড়তে হবে, তোদের তো সেটা নেই। আমি ওটা ইন্টারনেট থেকে ডাউনলোড করেছি, ওটা আমি পাঠিয়ে দেবো, ঠিক আছে। ওটা একটা জাস্ট কোয়ালিটেটিভ জিনিস, আর যেহেতু ওটা 11 এর, তো আই থিঙ্ক তোদের মানে বেঙ্গল বোর্ডের সিলেবাসের সঙ্গে ওটা নিশ্চয়ই একই রকম হবে। তো এই 2 নম্বর টপিকটা আমি ওই জন্য পড়াবো না, আমি তোদের মেটেরিয়ালটা পাঠিয়ে দেবো, ঠিক আছে। এবার ওগুলো তো সব সেই হাইফাই ইংলিশে লেখা, তো যদি মনে হয় বোঝা যাচ্ছে না বা কিছু একটা প্রবলেম হচ্ছে কোথাও, ওটা আমাকে বলিস, সেটা আমি তখন একটু এক্সপ্লেন করে দিতে পারি। তো সেকেন্ড টপিকটা আমি পাঠিয়ে দেবো। আর আজকে টাইম স্কেল, স্পেশাল স্কেল কিছুটা আগের দিন হয়েছে, আর টাইম স্কেলটা আজকে পড়াচ্ছি, ঠিক আছে। আচ্ছা, তো হ্যাঁ, তো স্পেশাল স্কেল টাইম স্কেল পুরো ব্যাপারটাই হচ্ছে কি, যে বায়োলজিক্যাল যে প্রসেসগুলো যেগুলো আমাদের লাইফকে কন্ট্রোল করে, বাহ, ওয়েলকাম সঙ্গীতা। হ্যাঁ, যেগুলো আমাদের লাইফকে কন্ট্রোল করে সেগুলো জেনারেলি কিরকম সময়, টাইমের দিক থেকে কতটা সময় লাগে, এবং স্পেসের দিক থেকে হচ্ছে কতটা, মানে ওদের লেন্থ স্কেলটা কিরকম হয়। তো একটা জিনিস আশা করি মনে আছে, যে লেন্থ স্কেলের ক্ষেত্রে ইউনিট হচ্ছে কি দুটো, প্রোক্যারিওটিক অর্গানিজমের ক্ষেত্রে কি নাম, ইকোলাই ব্যাকটেরিয়া, আর ইউক্যারিওটিক অর্গানিজমের ক্ষেত্রে হচ্ছে ইস্ট। এদের যে সাইজ মাইক্রন অর্ডারে থাকে, ওটাই হচ্ছে বায়োলজিক্যাল যে প্রসেসগুলো তাদের স্পেশিয়াল স্কেল, ওটাকে ইউনিট ধরে তাদের টার্মে বাকিগুলো করা হয়। স্পেশিয়াল স্কেল নিয়ে যতটা বলেছিলাম আর কি, তারপর থেকে বলছি। তো ইকোলাই ব্যাকটেরিয়া একটা স্ট্যান্ডার্ড রুলার আমরা অলরেডি দেখেছি, ভলিউম অফ ইকোলাই ব্যাকটেরিয়া ইজ ওয়ান, মানে সাইজটা তো মাইক্রন অর্ডারে ছিল, so volume of E. coli bacteria is about 1 micron cube. এইটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইউনিট ফর ভলিউম মেজারমেন্টস, এবং এটাকে বলা হয় এফএল, ঠিক আছে। ভলিউম মেজারমেন্টের ইউনিট বায়োফিজিক্সে ইজ এফএল, এবং এটা কি, এটা হচ্ছে ইকোলাই এর ভলিউম উইচ ইজ 1 মাইক্রন কিউব। এইবার আমরা ইউক্যারিওটিকের মডেলে যদি আসি, ইউক্যারিওটিকের মডেল হচ্ছে ইস্ট, পাউরুটি পচে গেলে যেটা হয়, যেটা থেকে পেনিসিলিন আবিষ্কার হলো। ওর নিজে যে ছবিটা দেখতে পাচ্ছিস ইস্টের, ইস্ট ব্যাকটেরিয়াটা এরকম হয়, মানে পাউরুটিকে তুই যদি মাইক্রোস্কোপ দিয়ে দেখিস, মানে পচে যাওয়া পাউরুটিকে, তাহলে তার মধ্যে এই ব্যাপারটা, এই গ্রোথটা দেখতে পাবি। এখন ছবিটা থেকে বোঝা যাচ্ছে যে আমি যদি ইস্ট রিলেটেড কোনো ক্যালকুলেশন করতে চাই, তাহলে স্ফেরিক্যাল মডেল ধরে আমাকে ক্যালকুলেশনটা করতে হবে। এবং এখানে স্কেলিং থেকে সাইজটা দেখা যাচ্ছে, যেহেতু এইটা 1 মাইক্রন, তাহলে ইস্টের রেঞ্জটা মোটামুটি 5 মাইক্রন থেকে 10 মাইক্রনের মধ্যে থাকে, মানে ডায়ামিটার অফ দ্য স্ফিয়ার, সেটা ওই 5 থেকে 10 মাইক্রনের মধ্যেই থাকে। তো উই ক্যান মডেল ইস্ট অ্যাজ এ স্ফিয়ার অফ অ্যান অ্যাভারেজ ডায়ামিটার অফ 5 মাইক্রন, ঠিক আছে। তাহলে দ্য ভলিউম উইল বি অফ দ্য অর্ডার অফ 60 মাইক্রন কিউব, মানে 4/3 পাই ডি কিউব বাই 8 আর কি। সেটা 5 মাইক্রন বসে ক্যালকুলেট করলে এটা ইট উইল বি অফ দি অর্ডার অফ 60 মাইক্রন কিউব। এবার ভলিউমটাকে কে
কত অর্ডারে বা কিভাবে নেবে সেটা আবার দুরকম হয়। যদি স্ফেরিক্যাল মডেল হয় তাহলে এভাবে, অনেক সময় অনেকে কিউবিক মডেল নিয়েও কাজ করে। যদিও ইস্টের ক্ষেত্রে স্ফেরিক্যাল মডেলটা মোর কারেক্ট, কেননা আমরা অলরেডি মাইক্রোস্কোপে দেখতে পাচ্ছি যে জিনিসটা দেখতে এরকম এরকম। আচ্ছা, এটা গেল হচ্ছে সেলটা। এবার সেলের মধ্যে, সেলের ভেতরে আছে নিউক্লিয়াস। তো সেই নিউক্লিয়াসটা ওটা ওই ডাই এক্সপেরিমেন্ট করে, মানে কালারিং করে যেমন ভাবে নিউক্লিয়াস দেখা হয় ওরকম করে দেখা গেছে যে অরিজিনাল স্ফিয়ারটা যদি 5 মাইক্রন ডায়ামিটার হয় তাহলে ওর যে নিউক্লিয়াসটা আছে সেটাও স্ফেরিক্যাল, যার ডায়ামিটার হচ্ছে রাফলি 2 মাইক্রন। তাহলে এর ভলিউমটা উইল বি অফ দি অর্ডার অফ 4 মাইক্রন কিউব। এইবার এই যে নিউক্লিয়াস যার ভলিউম হচ্ছে অফ দি অর্ডার অফ 4 মাইক্রন কিউব, নিউক্লিয়াসের মধ্যে ডিএনএটা থাকবে, মানে জেনোমটা থাকবে। এবার ইস্টের জেনোমে, মানে যে কোনো জিনকে যখন ডেসক্রাইব করা হবে, ইট ইজ অলওয়েজ, জিন ইজ usually described in terms of BP or base pair, অর্থাৎ ওই এটি সিজি এরকম পেয়ারগুলো কিরকম আছে ওটা দিয়েই ইউজুয়ালি ডেসক্রাইব করা হয়। এবং মেজারমেন্টগুলোর জন্যও এই বেস পেয়ারের সংখ্যাটাই দরকার, কেননা পরপর দুটো বেস পেয়ারের মধ্যে কতটা গ্যাপ আছে সেটা আমরা জানি, তাহলে সেটা দিয়ে সেইভাবে মাল্টিপ্লাই করে বাকি ক্যালকুলেশনগুলো করা যায়। সেটা আমরা এখানেও কিছুটা বুঝতে পারবো। তো ইস্টের যে জেনোম সেখানে 1.2 × 10⁷ বেস পেয়ার্স থাকে এবং 16টা ক্রোমোজোমের মধ্যে ওটা ডিভাইডেড থাকে। আমাদের যেমন 23টা ক্রোমোজোম, সেই রকম ইস্টের হচ্ছে 16টা ক্রোমোজোম। এইবার ইস্টের যে ডিএনএ, এর আগের দিন ডিএনএর একটা ছবি দেখিয়েছিলাম, সেখানে দেখিয়েছিলাম যে জিনিসটা কিছু ছোট ছোট পলিমারের গায়ে র্যাপ করা থাকে, ঠিক আছে? যেমন হিস্টোন ইজ অ্যান অক্টামার। তো হিস্টোনের গায়ে ডিএনএর যে থ্রেডটা ওটা র্যাপ করা থাকে। হিস্টোন বেসিক্যালি ইজ নাথিং বাট প্রোটিন, একটা বিশেষ ধরনের প্রোটিন। এই সমস্ত এই জন্যই প্রোটিন সিনথেসিস জিনিসটা তো ইম্পর্টেন্ট, কেননা প্রোটিনকে বিভিন্ন জায়গায় বারবার খুঁজে পাওয়া যাবে। তো এরকম সিলিন্ড্রিক্যাল দেখতে যে হিস্টোন আর কি, বিশেষ টাইপ অফ প্রোটিন, অক্টামার, হিস্টোন অক্টামার, তার গায়ে ডিএনএটা র্যাপ করা থাকে। এই যে সিলিন্ড্রিক্যাল যে ইয়েটা আছে যার গায়ে র্যাপ করা আছে, সেটাতে 8টা হিস্টোন প্রোটিন থাকে, যার জন্য এটাকে অক্টামার বলছে। এবার প্রত্যেকটা হিস্টোন অক্টামার, মানে এরকম একটা সিঙ্গেল ইউনিট, এই ইউনিটের গায়ে 150টা বেস পেয়ার, যে বলছিলাম যেটা, যে জিন রিলেটেড কোনো কিছু এক্সপ্লেন করতে গেলে সবসময় দেখবি বেস পেয়ার দিয়ে ব্যাপারটাকে এক্সপ্রেস করা হয়। তো একটা হিস্টোন অক্টামারের গায়ে 150টা বেস পেয়ার র্যাপ করা থাকে, ঠিক আছে? এবং 50 বেস পেয়ারের একটা গ্যাপ থাকে, ঠিক আছে? তাহলে টোটাল পার নিউক্লিওজোম, অর্থাৎ এই পুরো জিনিসটা মিলে, এই পুরো ইউনিটটা, দিস হিস্টোন অক্টামার এবং তার গায়ে যে ডিএনএ প্যাঁচানো আছে, এই পুরো জিনিসটা হচ্ছে একটা নিউক্লিওজোম। তাহলে একটা নিউক্লিওজোমে টোটাল কটা বেস পেয়ার থাকবে? 150 প্লাস 50, এটা পুরোটাই ইস্টের কথা বলছি, টোটাল 200, ঠিক আছে? মানে এটা একটা হিস্টোন, এখানে 150টা বেস পেয়ার র্যাপ করা আছে, তারপরে একটা গ্যাপ আছে, সেই গ্যাপটা হচ্ছে 50 বেস পেয়ার। এরপরে এখানে আরো একটা হিস্টোন থাকবে, তার গায়ে আবার এরকম 150 বেস পেয়ার র্যাপ করা থাকবে এবং তারপরে 50 বেস পেয়ার হচ্ছে একটা স্পেসিং থাকবে। তো টোটাল 200 বেস পেয়ার। তাহলে একটা ইউনিট অফ নিউক্লিওজোম যার মধ্যে আছে ডিএনএ এর কিছুটা র্যাপ আপ এবং হিস্টোন অক্টামার, পুরো জিনিসটা
মিলে একটা নিউক্লিওজোম মানে হচ্ছে ইস্টের ক্ষেত্রে 200টা বেস পেয়ার। তাহলে নাম্বার অফ তাহলে এবার হচ্ছে যে কতগুলো নিউক্লিওজোম তাহলে আমার এক্ষেত্রে দরকার হবে, বা একটা ইস্টের মধ্যে তাহলে কতগুলো নিউক্লিওজোম আছে সেটা আমরা বলতে পারবো। সেটা কত? টোটাল হচ্ছে 1.2 × 10⁻7 বেস পেয়ার, আর একটা নিউক্লিওজোমে থাকে 200টা বেস পেয়ার। তাহলে নাম্বার অফ নিউক্লিওজোমস ইট ইজ অ্যাপ্রক্সিমেটলি 60,000। তাহলে 60,000টা হিস্টোন ডিএনএ কমপ্লেক্স থাকে ইন আ সিঙ্গেল ইস্ট সেল। ঠিক আছে, মানে এখানে আমরা একটা প্যাকিং ফ্র্যাকশন পাবো, আগেও পেয়েছি অন্য নিউক্লিয়ার ফিজিক্সে পেয়েছি। আচ্ছা, এবার ভলিউম পার বেস পেয়ার ইজ ইউজুয়ালি 1 nm3, মানে একটা বেস পেয়ার যতটা জায়গা অকুপাই করে। তো এ পয়েন্ট টু বি নোটেড যে এটা ন্যানোমিটার স্কেলের, এটাও স্পেশাল স্কেলে আগের ক্লাসে দেখিয়েছিলাম, ন্যানোমিটার স্কেলের হয় ডিএনএর ব্যাপারটা। তাহলে সুতরাং নাও দ্য প্যাকিং ফ্র্যাকশন অফ a genome, it is defined as ratio of the volume taken up by genome to the volume of the nucleus। একটা নিউক্লিয়াসের ফুল ভলিউমের মধ্যে কতটা পোর্শনে মানে জিনটা অকুপাই করে থাকে আর, ঠিক আছে। তো টোটাল হচ্ছে গিয়ে 60,000 হিস্টোন ডিএনএ কমপ্লেক্স দেখতে পাওয়া গেল, আর ভলিউম পার বেস পেয়ার হচ্ছে 1 ন্যানোমিটার কিউব। যাই হোক, তাহলে বেসড অন দিস ডেটা দ্য প্যাকিং ফ্র্যাকশন উইল বি কতগুলো বেস পেয়ার আছে টোটাল সেইটা, মাল্টিপ্লাইড বাই একটা বেস পেয়ারে কতটা ভলিউম থাকে সেইটা, ডিভাইডেড বাই ভলিউম অফ দ্য নিউক্লিয়াস। ভলিউম অফ দ্য নিউক্লিয়াস হচ্ছে স্ফিয়ার যার রাফ ডায়ামিটার 2 মাইক্রন, তাহলে ভলিউম হচ্ছে 4 মাইক্রন কিউব, সেটাকে বসিয়ে দিলাম। আচ্ছা, এই জিনিসটা কিন্তু এটার ক্যালকুলেশনে লাগে না, এই জিনিসটা লাগছে, ঠিক আছে। সেটা হচ্ছে নিচে বসালাম 4 মাইক্রন কিউব। তাহলে প্যাকিং ফ্র্যাকশন হচ্ছে 3 × 10⁻³ মানে জাস্ট ভাব কত একটা ছোট্ট জায়গায় জিনিসটা কনসেন্ট্রেটেড থাকে। 0.003 বা বেসিক্যালি 0.3%। পুরো নিউক্লিয়াসে থাকে তো বেসিক্যালি জিনটাই থাকে মূলত, অথচ নিউক্লিয়াসের টোটাল ভলিউমের মাত্র 0.3% অকুপাই করে থাকে জিনটা। তাহলে বাকি এত জায়গায় কি থাকে? বিভিন্ন মানে ওই সলিড লিকুইড টাইপের কিছু মেটেরিয়াল থাকতে পারে, যেটা সাইটোসল বা এই সমস্ত থাকে। আর একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা থাকে সেটা হচ্ছে এইগুলো, এই হিস্টোন ডিএনএ কমপ্লেক্স গুলো থাকে, বুঝেছিস? জেনোম থাকবে, জেনোম যার উপর পেঁচানো থাকে সেই জিনিসটা থাকে, কিন্তু জেনোমটা কিন্তু দেখাই যাচ্ছে যে একটা খুবই ছোট্ট অংশ অকুপাই করে থাকে অফ দা নিউক্লিয়াস। তা স্পেশাল স্কেল এতটাই, মানে এটা আমরা একদম বেসিক ইউনিটটা স্টাডি করলাম। এরপর আস্তে আস্তে আরো কমপ্লিকেটেড যাদেরকেই স্টাডি করব তাদেরকে সবসময় এদের সঙ্গে কম্পেয়ার করা হবে। ওকে, এবার আমরা ঢুকি টাইম স্কেলে। Biological processes are characterized by huge variety of time scales. যেমন স্পেশাল স্কেলেরও বিশাল প্রচুর ভ্যারাইটি, সেই রকম টাইম স্কেলেরও অজস্র ভ্যারাইটি। যেমন এই যে ড্রসোফিলা, এই এতক্ষণ যেমন বললাম ইকোলাই, ইস্ট, এরা হচ্ছে মডেল যাদেরকে সবসময় স্টাডি করা হয়, সেই রকমই ড্রসোফিলাও একটা জিনিস যেটার পুরো নাম হচ্ছে ড্রসোফিলা মেলানোগ্যাস্টার। এই প্রাণীটা কি প্রাণী? এটা হচ্ছে ওই ফলের গায়ে যে মাছি বসে, ফ্রুট ফ্লাই, ঠিক আছে। মাছি ধরা কঠিন, কিন্তু মাছি হচ্ছে স্ট্যান্ডার্ড মডেল। ড্রসোফিলা নিয়ে একটা পুরো আলাদা চ্যাপ্টার আছে আমাদের, পরে পড়বো সেটা। মানে কিছু কিছু মডেল থাকে যেগুলোকে সহজেই স্টাডি করা যায়, কিন্তু ওগুলোকে স্টাডি করে অনেক কমপ্লিকেটেড জিনিসপত্র বোঝা যায়। তো ড্রসোফিলার
ডিম থেকে লার্ভা হয়ে পিউপা হয়ে যে পুরো পূর্ণবয়স্ক মাছিতে পরিণত হয়, সেই পুরো বায়োলজিক্যাল প্রসেসটা কমপ্লিট হতে ইট টেকস 9 days। ঠিক আছে, এটা একটা বায়োলজিক্যাল প্রসেস। এখন আর্লি ডেভেলপমেন্ট অফ ড্রসোফিলা মানে হচ্ছে এই জিনিসটাকে বলে গ্যাস্ট্রুলেশন, মানে হচ্ছে ডিম থেকে এমব্রায়ো পর্যন্ত আসা। এমব্রায়োর মধ্যেই কিন্তু স্পেশালিটি গুলো চলে আসে। মানে ড্রসোফিলার বডির তিনটে পার্ট আছে, এটা পরে ডিটেলে পড়বো। একটা মাথা, এটা এমনি ছবি থেকেই দেখা যাচ্ছে, একটা হচ্ছে মাঝের পার্টটা, আবার শেষের পার্টটা। মাঝের পার্টের মধ্যে অনেক রকম ডিজাইন আছে। তো এই ব্যাপারগুলো এমব্রায়োতে প্রথম হয়, এটা সব প্রাণীদের ক্ষেত্রেই তাই। মানে একটা প্রাণীর যে মানে বিভিন্ন অর্গ্যান রিলেটেড যে বৈশিষ্ট্যগুলো, সেগুলো হচ্ছে ভ্রূণের মধ্যেই, মানে প্রথম সবগুলো বৈশিষ্ট্যই ভ্রূণের মধ্যেই প্রথম আর কি দেখতে পাওয়া যায়। তো ডিম থেকে যে এমব্রায়ো, এই জিনিসটা কিন্তু তার থেকে অনেক ফাস্টার। ইট টেকস 10 hours অনলি। 10 ঘন্টাতেই ডিম থেকে এমব্রায়ো। এবার যদি মানুষের সঙ্গে কম্পেয়ার করিস তাহলেই বুঝতে পারবি যে মানে কতটা ভ্যারাইটি আছে আর কি প্রাণী জগতে। মাছির ক্ষেত্রে 10 ঘন্টায় ডিম থেকে ভ্রূণ তৈরি হয়। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি। আচ্ছা, এবার নেক্সট যে বায়োলজিক্যাল প্রসেস, এবার আস্তে আস্তে আমরা টাইম স্কেলে নিচের দিকে যাচ্ছি। ঠিক আছে, দিন হলো, দিন থেকে ঘন্টা। এবার কিছু প্রসেস আছে যেটা মিনিটের স্কেলেই কমপ্লিট হয়ে যায়, যেমন ব্যাকটেরিয়াল সেল ডিভিশন। এবার এটা আমাদের যদিও ডেইলি লাইফ এক্সপিরিয়েন্স থেকেই আমরা জানি, কেননা ব্যাকটেরিয়া বা এই ভাইরাস এই ব্যাপারগুলো খুব তাড়াতাড়ি স্প্রেড করে। যে কোনো জিনিসপত্র রাখলে পচে যায় খুব কুইক, তার মানে নিশ্চয়ই মানে একটা পুরো কলোনি তৈরি হয়ে যায়। মানে ভাব, ব্যাকটেরিয়া একটা কত ছোট্ট একটা জিনিস, কিন্তু কোনো একটা জিনিস যখন পচে যায় তখন তো সেটা, তার মানে পচে যাওয়া মানে কি তার উপরে লক্ষ লক্ষ ব্যাকটেরিয়া তৈরি হয়েছে। তার মানে অত বড় একটা এরিয়া ওরা অকুপাই করে, তার মানে কতটা দ্রুত ওরা বংশ বিস্তার করে সেটা বলতে চাইছি। তো একটা ব্যাকটেরিয়া সেল ডিভিশনে ইট টেক্স 30 মিনিটস। ঠিক আছে, এবং সঙ্গে এটাও মেনশন করি যে এই যে ব্যাকটেরিয়া সেল ডিভিশন যে 30 মিনিটস, এই সেল ডিভিশন টাইম, এটাকেও কিন্তু অনেক সময় বিভিন্ন বায়োলজিক্যাল প্রসেসের একটা ইউনিট হিসাবে ধরা হয়, কারণ সেল ডিভিশন হচ্ছে একটা বেসিক লাইফ প্রসেস। মানে জীবনের বিভিন্ন বৈশিষ্ট্যের মধ্যে একটা অন্যতম গুরুত্বপূর্ণই হচ্ছে কোষের বিভাজন, ডিএনএ টাকে একই রেখে কোষের বিভাজন। তো সেল ডিভিশন টাইমটা একটা খুব ইম্পর্টেন্ট ইউনিট অফ টাইম, which is of the in case of bacteria it is of the order of 30 minutes। আচ্ছা, এর থেকে আরো কম টাইম স্কেলে কোন প্রসেস গুলো হয়? সেলের মুভমেন্ট। মুভিং সেলের সব থেকে বড় উদাহরণ হচ্ছে স্পার্ম। হ্যাঁ, তো স্পার্মের যে মুভমেন্ট, এবার ডিস্টেন্সটা তোদের স্পেশিয়াল স্কেল থেকে বুঝতে হবে। স্পার্মের নিজস্ব যা সাইজ আর কি, এই ছবি থেকে দেখতে পাচ্ছি যে নিজস্ব যা সাইজ তার মোটামুটি এখানে কত হবে, 5 গুণ 5 5 10 5 15 20, মোটামুটি তার 100 টাইমস, মানে একটা স্পার্ম তার নিজের যে লেন্থ তার 100 টাইমস ডিস্টেন্স কভার করে ফেলে মাত্র 25 সেকেন্ডে। মাত্র, মানে এটা এই লেন্থের সঙ্গে কম্পেয়ার করলে বুঝতে পারবি এতটা জিগজ্যাগ একটা ডিস্টেন্স সেটাও কভার করে ফেলছে কিন্তু মাত্র 25 সেকেন্ডে। সো ইট ইজ কোয়াইট ফাস্ট। এটা তোরা চাইলে লেন্থটা, স্পার্মের লেন্থটা দেখে 25 সেকেন্ড দিয়ে ভাগ করে তোরা স্পিড ক্যালকুলেট করতে পারিস। করে লাইটের স্পিডের সঙ্গে তোরা কম্পেয়ার করতে পারিস, যেখানে রিলেটিভিস্টিক কোনো জিনিস থাকতে পারে কিনা। মানে রিলেটিভিস্টিক বায়োফিজিক্স বলে কোনো কিছু আছে বলে আমি জানি না, কোয়ান্টাম বায়োলজি বলে একটা জিনিস আছে। আচ্ছা, প্রোটিন সিনথেসিস আরো ফাস্টার একটা প্রসেস। এই জিনিসটা কি? দিস ইজ মেসেঞ্জার আরএনএ। মেসেঞ্জার আরএনএ কি? মেসেঞ্জার আরএনএ হচ্ছে যার মধ্যে মেসেঞ্জার আরএনএ contains DNA coding information.
ডিএনএ থেকেও জেনে নিয়েছে যে প্রোটিনটা ওকে ঠিক কিভাবে বানাতে হবে। দ্যাট ইজ মেসেঞ্জার আরএনএ। মেসেঞ্জার আরএনএ থেকে যেরকম স্টেপ বাই স্টেপ এই যে পলিমার তৈরি হচ্ছে, বিভিন্ন মনোমার অ্যাডিশন হয়ে হয়ে এই যে পলিমার তৈরি হচ্ছে, প্রোটিনস আর নাথিং বাট পলিমার্স, বিভিন্ন নিউক্লিক অ্যাসিডের ইউনিট যুক্ত হয়ে প্রোটিন চেন তৈরি হয়। সেই এই যে এহেন যে একটা প্রসেস, সেটাতে কিন্তু সময় লাগে মাত্র 1 সেকেন্ড। 1 সেকেন্ডেই ইউজুয়ালি একটা স্ট্যান্ডার্ড প্রোটিন তৈরি হয়ে যায়। প্রোটিন সিনথেসিস, ইট ইজ অলসো কল্ড ট্রান্সলেশন। নাও আরো ফাস্টার প্রসেস হচ্ছে ট্রান্সক্রিপশন, যেখানে ডিএনএ থেকে আরএনএ তে কোডটা কপি হয়। দ্যাট প্রসেস টেকস only 0.4 সেকেন্ড। আরো কম সময় কি কি প্রসেস হয়? গেটিং অফ আয়ন চ্যানেলস, অর্থাৎ সেলুলার ট্রান্সপোর্ট। Cellular transport is even a faster process. It takes 0.002 seconds only. মানে বেসিক্যালি কোনো সময় নয়, এটা ফস করে আয়ন চ্যানেলটা খুলে যায়, মেটেরিয়াল ঢুকে যায়, চ্যানেল বন্ধ হয়ে গেল। It takes only 0.002 seconds. তার থেকেও কম সময় লাগে। মোটামুটি ভাবে এটাই বিভিন্ন বায়োকেমিক্যাল প্রসেসের মধ্যে এটাই হচ্ছে সবথেকে ফাস্টেস্ট প্রসেস। ইট ইজ এনজাইম ক্যাটালিসিস। It takes 1 microseconds only, 1 microsecond only. ঠিক আছে, তাহলে বোঝা গেল যে লাইফ প্রসেসগুলো 1 মাইক্রোসেকেন্ডের মতো ছোটও হতে পারে টাইম স্কেল, আবার সেগুলো 7 দিন, 8 দিন, 9 দিন এই স্কেলেও হতে পারে। ঠিক আছে, আচ্ছা এটা গেল এক ধরনের টাইম স্কেল, মানে আমাদের বডিতে অলরেডি যে প্রসেসগুলো প্রত্যেকদিন হচ্ছে, বা আমাদের চারপাশে আরো অন্যান্য প্রাণীদের ক্ষেত্রেও যে প্রসেসগুলো হচ্ছে, সেগুলোর ক্ষেত্রে টিপিক্যালি কতটা সময় লাগছে। নেক্সট আরেক ধরনের টাইম স্কেল নিয়ে আমরা একটু ভাবতে পারি, সেটা হচ্ছে ইভলিউশনারি টাইম স্কেল। মানে এই যে বিবর্তনটা হলো, মানে সেই যে অরিজিনাল যে ফাদার ফিগার, সেই লোকটা কে ছিল বা সেই প্রাণীটা কে ছিল, যেখান থেকে এত কোটি কোটি রকমের বিভিন্ন রকম প্রজাতির সৃষ্টি হলো। তো ইভলিউশনারি ক্লক স্টার্টেড মোর দ্যান 3 বিলিয়ন ইয়ার্স এগো। ঠিক আছে, এখন এই মুহূর্তে প্রাণী উদ্ভিদ মিলিয়ে কোটি কোটি প্রজাতি, এনভায়রনমেন্টাল স্টাডিজ পড়ার সময় তোরা পড়েছিলি, কিন্তু তাদের যে কোষগুলোর মধ্যে তো কিছু বেসিক মিল আছে। যেমন একটা জিন থাকবে, একটা মেমব্রেন থাকবে, একটা প্রোটোপ্লাজম থাকবে। ঠিক আছে, তো ফলে ডারউইনের সময় থেকেই আর কি এটা মনে করা হয় যে এই যে 3 বিলিয়ন ইয়ার্স এগো দ্য ইভলিউশনারি ক্লক স্টার্টেড, এবং সমস্ত যে এই যে একটা অসম্ভব রকমের ডাইভার্সিটি দেখতে পাওয়া যায়, এদের কমন যে ফাদার ফিগারটা, সেটা কোনো একটা কমন কিছু ছিল। এবার সেই কমন কিছুটা কোনো প্রাণী নাও হতে পারে, কিন্তু সেটা হয়তো বিভিন্ন রকম সেলের একটা কম্বিনেশন, মানে অ্যাটলিস্ট একটা কোষ ধরনের কিছু একটা ব্যাপার ছিল। তো সেই কমন জিনিসটাকে বলা হয় লুকা, LUCA, লাস্ট ইউনিভার্সাল কমন অ্যানসেস্টর। ঠিক আছে, আমাদের সকলের কমন পূর্বপুরুষ এবং লাস্ট ইউনিভার্সাল, মানে তারপরেই ভাগাভাগি হয়ে বিভিন্ন প্রজাতি আলাদা হয়ে গেছে। বিভিন্ন প্রজাতি যে আলাদা হয়েছে সেটাকে যেইভাবে ব্রাঞ্চিং করে করে দেখানো হয়, দ্যাট ইজ কল্ড ফাইলোজেনিক ট্রি বা ফাইলোজেনেটিক ট্রি। মানে পিছিয়ে যেতে যেতে, তবে এই সমস্ত স্টাডি করা কিন্তু খুবই কঠিন, সেগুলো আমি একটুখানি পরে বলবো, যে মানে 3 বিলিয়ন ইয়ার্স আগে এখন কি হয়েছিল না হয়েছিল সেগুলো মানে খুঁজে খুঁজে বার করা, মানে সেটা একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার, পুরোটাই জেনেটিক স্টাডি। তো লুকা সম্পর্কে কি জিনিসটা, অ্যাটলিস্ট লুকার কি কি ছিল? প্রথমত জেনেটিক মেটেরিয়াল হিসাবে ডিএনএ নিশ্চয়ই ছিল, এবং সে নিশ্চয়ই তার কোডটাকে হ্যান্ড ওভার করতে পারতো, কেননা লুকা নিশ্চয়ই সেলগুলোকে ডিভাইড করতে পারতো। মানে সেল ডিভিশন থাকলেই তো আর কি মানে প্রাণী
প্রাণীর ডেভেলপমেন্ট হবে। তাহলে কমন কোডটা ফলো হয়েছে, তাহলে ও নিশ্চয়ই কোডটাকে কপি করতে পারতো ডিএনএ থেকে মেসেঞ্জার আরএনএতে, এবং সেই মেসেঞ্জার আরএনএ নিশ্চয়ই সেই কোডকে ইউজ করে প্রোটিন সিনথেসিস করতে পারতো, এবং এই কাজে ও নিশ্চয়ই রাইবোজোম ইউজ করতো। এখানে অবশ্য পুরোটাই ইউক্যারিওটিক পয়েন্ট অফ ভিউ থেকে বলা হচ্ছে। প্লাস এই পুরো কাজটা করার জন্য এনার্জির দরকার, তার মানে অ্যাটলিস্ট ও সুগার প্রসেস করে গ্লাইকোলাইসিসের মাধ্যমে এনার্জি প্রডিউস করতে পারতো। এছাড়া ওর সেলের নিশ্চয়ই একটা স্ট্রাকচারও ছিল, যেটা মানে সাইটোস্কেলিটন আর কি, উইচ ইজ মেড আপ মেনলি অফ অ্যাক্টিন টিউবিউলিন। তাহলে এগুলো হচ্ছে লুকার কমন প্রপার্টি, যেগুলো লুকার থাকা উচিত। অবশ্যই এগুলো ল্যাবরেটরিতে এখনো এক্স্যাক্টলি এই সিচুয়েশন ক্রিয়েট করা যায়নি। তা সেই লুকা থেকে আবার বিভিন্ন প্রজাতি ভাগ হয়ে হয়ে তাহলে ওভার ইভলিউশনারি টাইম স্কেল বিভিন্ন রকম জেনেটিক ডিভিশন হলো, হয়ে একটা লুকা থেকে বিভিন্ন রকমের প্রজাতি হলো। তো কোন কার থেকে কে ব্রাঞ্চ হয়েছে না হয়েছে সেগুলো ডারউইনের দু ধরনের মডেল আছে। এই যে ব্রাঞ্চিং, এটাকে বলা হয় ফাইলোজেনেটিক ট্রি। এটা নিয়ে বেশি ডিটেলে যাওয়ার দরকার নেই, কিন্তু এই যে ফাইলোজেনেটিক ট্রি হচ্ছে genetic separation of various species along the road of evolution from a common universal ancestor or লুকা। আমার কথা হচ্ছে যে এগুলো আমরা কিভাবে জানতে পারি, একটা প্রেজেন্টকে স্টাডি করে আর একটা প্রাক্তনকে স্টাডি করে। প্রেজেন্টকে স্টাডি করা অর্থাৎ এখন যত রকমের প্রজাতি আছে তাদের জিনগুলোকে কম্পেয়ার করা, ঠিক আছে? মানুষের জিনের থেকে শিম্পাঞ্জির জিন কতটা আলাদা বা কোথায় আলাদা, তার সঙ্গে ইঁদুরের জিনের কতটা পার্থক্য আছে, ইঁদুরের জিনের সঙ্গে কুকুরের জিনের কতটা পার্থক্য আছে, এইগুলো এই যে জিনের যে কম্প্যারিজন, এগুলো জানাটা কেন জরুরি? যে কোনো ওষুধ যে আমরা খাই, আমরা তো ডাক্তাররা বলে দিয়েছে আমরা আনন্দ করে খেয়ে নিলাম নিশ্চিন্ত হয়ে, কিন্তু এটা তো তোরা জানিসই যে যে কোনো ওষুধ, যে কোনো ভ্যাকসিন, যে কোনো কিছুতে সবসময় কি লেখা থাকে? ক্লিনিক্যালি টেস্টেড, বা there is something called clinical trial। ঠিক আছে, ক্লিনিক্যাল ট্রায়াল নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে আমরা একটা প্রোগ্রাম করেছিলাম। ক্লিনিক্যাল ট্রায়াল হচ্ছে একটা প্রচন্ড মানে এই মুহূর্তের বলা যেতে পারে সব থেকে গুরুত্বপূর্ণ একটা ব্রাঞ্চ অফ মেডিকেল সায়েন্স। যে কোনো নতুন ওষুধ বা ভ্যাকসিন হোয়াট এভার যখনই তৈরি হয়, ফার্স্ট অফ অল ইট হ্যাজ টু গো থ্রু আ প্রসেস কল্ড ক্লিনিক্যাল ট্রায়াল। সেখানে কি হয়, মানুষের মতন সিমিলারিটি আছে এই ধরনের জিন যেই সমস্ত প্রাণীর আছে, ইঁদুর হোক গিনিপিগ হোক, তাদের উপর সেই ওষুধটা দিয়ে ট্রায়াল দিয়ে তাদের রিয়াকশনটা স্টাডি করা। তাহলে এখান থেকেই বুঝতে পারছিস যে আজকে কোনো একটা জিনিস যেটা ইঁদুরের উপর অ্যাপ্লাই করলাম, ইঁদুর একটা রেসপন্স দিল, এরপর আমি যদি মানুষের উপর অ্যাপ্লাই করতে চাই তাহলে আমাকে অবশ্যই ক্লিয়ারলি জানতে হবে যে হাউ হিউম্যান জিনস compare to rat genes। কারণ আলটিমেটলি আমাদের বডি কিসে কি রিয়াক্ট করবে না করবে এই পুরো ব্যাপারটা সূত্রটা লুকিয়ে আছে জিনের মধ্যে। তাহলে জেনেটিক কম্প্যারিজন ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং এই প্রসঙ্গে ইম্পর্টেন্ট হচ্ছে যেটাকে অ্যাকচুয়ালি দেখতে হবে আমাদের, দ্যাট ইজ কল্ড হোমোলোগাস জিন। ঠিক আছে, হোমোলজি একটা আলাদা ব্রাঞ্চ অফ স্টাডি। হোমোলোগাস জিনটা কি? হোমোলোগাস জিন বা হোমোলগ হচ্ছে one particular gene which is inherited in two different species by a common ancestor। যেটাকে বলছিলাম যে লুকার থেকে বিভিন্ন প্রজাতির সৃষ্টি হলো, জেনেটিক্যালি সেপারেটেড হলো। তাহলে একটা কমন লুকা থেকে দুটো আলাদা প্রজাতি যে কমন জিনটা পাচ্ছে, যে কমন জিনটা একটা অ্যানসেস্টর থেকে দুটো আলাদা প্রজাতি পাচ্ছে, সেটাকেই বলা হয় হোমোলোগাস জিন। তাহলে ওই হোমোলজি দিয়েই আমাকে বুঝতে হবে যে মানুষের সঙ্গে ইঁদুরের মিলটা ঠিক কোথায়। মানে আমি ইঁদুরের উপর অ্যাপ্লাই করে নিশ্চিন্ত হয়ে সেটাকে মানুষের উপর অ্যাপ্লাই করে দিলাম, তার মানে ওই কমন পার্টটা হচ্ছে ওই হোমোলগ জিনের অন্তর্গত। মানে আমাকে ওই হোমোলগ জিনটাকে ভালো করে স্টাডি করতে হবে। হোমোলগ জিনটাকে খুঁজে পাবো হচ্ছে যে ডিএনএর মধ্যে তো একটা সিকোয়েন্স থাকে, ডিএনএ তো একটা ডাবল হেলিক্স স্ট্রাকচার, এরকম এরকম থাকে, এটিসিজি।
এবং এর মধ্যেই জেনেটিক ইনফরমেশনটা থাকে, তাহলে বেসিক্যালি একটা সিকোয়েন্স থাকে 1 2 3 4, একটা নাম্বারিং এর একটা ব্যাপার থাকে, বা একটা ডিএনএ এর মধ্যে জিনের হয়তো একটা জিন এখানে আছে, মানে ডিএনএ এর মধ্যে জিনের একটা স্পেসিফিক লোকেশন আছে বা একটা স্পেসিফিক সিকোয়েন্স আছে। তো হোমোলোগাস জিনগুলোকে স্টাডি করতে গেলে ডিএনএ এর মধ্যে জিনটা ঠিক কোথায় অবস্থিত ওই ব্যাপারটাকে দেখে আমাকে ব্যাপারটাকে আইডেন্টিফাই করতে হবে এবং কম্পেয়ার করতে হবে। তাহলে এই যে ইভলিউশনারি, মানে এই যে লুকাকে ট্রেস করা, বা কিভাবে জেনেটিক্যালি আমরা সেপারেটেড হলাম, বা এই যে ফাইলোজেনেটিক ট্রি, বা কতটা সময় ধরে এই ঘটনাটা ঘটলো, এই যে ইভলিউশনারি এই যে টাইম ক্লক, সেটাকে স্টাডি করা হয় মূলত কি, এক হচ্ছে জেনেটিক কম্প্যারিজন, আর দুই হচ্ছে এটাও ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ফসিল স্টাডি। মাঝে মাঝেই শোনা যায়, যেমন কিছুদিন আগেই শোনা গেল যে আফ্রিকাতে মানে বিভিন্ন মানে অ্যাকচুয়ালি ফসিল স্টাডিটা একটা খুব ইন্টারেস্টিং জিনিস, এবং ফসিল স্টাডি করার ফলেই আমাদের বিবর্তনের হিস্ট্রিটা কিন্তু দুদিন ছাড়া ছাড়া চেঞ্জ হতে থাকে। এই কালকেই ভাবছিলাম হোমোসেপিয়েন্স এর সঙ্গে হোমো ইরেক্টাসের কোনো লিঙ্ক আপ ছিল না, কিন্তু আবার একটা অন্য ফসিল থেকে জানা গেল যে না, হোমোসেপিয়েন্স আর হোমো ইরেক্টাস দুটো আলাদা প্রজাতি, কিন্তু তাদের নিজেদের মধ্যে মেটিং ওয়াজ পসিবল। আচ্ছা, প্রজাতি মানে কি? খুব গোদা বাংলায় বলতে গেলে প্রজাতি মানে হচ্ছে যে এমন দুটো প্রাণী গোষ্ঠী যাদের নিজেদের মধ্যে বংশবিস্তার সম্ভব নয়। ঠিক আছে, যেমন মানুষ একটা প্রজাতি, ইঁদুর একটা প্রজাতি, মানুষের সঙ্গে ইঁদুরের তো সম্ভব নয় বটেই, আবার মানুষের মধ্যেও আবার মানে মানুষের মতো দেখতে যারা, তাদের নিজেদের মধ্যেও কিন্তু আবার আলাদা আলাদা প্রজাতি আছে। যেমন হোমো ইরেক্টাস কিন্তু একটা আলাদা প্রজাতি, হোমো স্যাপিয়েন্স কিন্তু একটা আলাদা প্রজাতি। প্রজাতি অর্থাৎ এদের জেনেটিক ডিফারেন্স আছে। হোমো ইরেক্টাস কোথা থেকে এসেছে কথাটা? ইরেক্ট মানে হচ্ছে সোজা, হ্যাঁ, শিম্পাঞ্জি ইত্যাদি বিবর্তন হয়ে হয়ে মানুষের যেই প্রজাতিটা প্রথম সোজা দাঁড়াতে শিখলো 4 পায়ের থেকে 2 পায়ে, সেই প্রজাতি হচ্ছে হোমো ইরেক্টাস, আর আমরা তো হোমো সেপিয়েন্স। আগে ভাবা হতো যে হোমো ইরেক্টাস আর হোমো সেপিয়েন্স হচ্ছে দুটো আলাদা প্রজাতি, দুটো আলাদা প্রজাতি মানে এদের নিজেদের মধ্যে বংশবিস্তার সম্ভব নয়। কিন্তু রিসেন্ট কিছু স্টাডিতে কিন্তু এটা প্রমাণিত হয়েছে যে হোমো ইরেক্টাস এবং হোমো সেপিয়েন্স এর মধ্যে ইন্টারব্রিডিং হয়েছিল, এবং সেটার জন্যই মানে অ্যাকচুয়ালি হোমো সেপিয়েন্স বা আমরা বুদ্ধিবৃত্তির দিক থেকে এতটা ডেভেলপড এই কারণে, কারণ আমরা বিভিন্ন ধরনের মানে সিমিলার স্পিসিসের মধ্যে ইন্টারব্রিডিং এর ফল আর কি, আমাদের এই যে মানে আমাদের সেটা গাত্রবর্ণই বল, বা আমাদের ফিচার্সই বল, বা আমাদের বুদ্ধি বল, এই সব কিছু, এগুলোর পেছনে অনেক স্পিসিসের অনেক ব্যাপার ট্যাপার আছে। তো পুরোটাই জেনেটিক মিক্সচার। যাই হোক, এগুলো আরো অন্য ব্যাপার, অন্য ডিটেলস। এগুলো তোদের যদি ইন্টারেস্ট থাকে তাহলে আমাকে বলবে, এই টাইপের অনেক মানে লেটেস্ট রিসার্চের অনেক আর্টিকেল আছে আমার কাছে। তো মূল কথা হচ্ছে যে এক হচ্ছে ফসিল আর দুই হচ্ছে স্পিসিস। আচ্ছা, হোমোলোগাস জিন ব্যাপারটা কিরকম? হোমোলজির অনেকগুলো টাইপ আছে, এইগুলো হচ্ছে হোমোলজির বিভিন্ন টাইপ। এই যে হোমোলগ কথাটা বললাম, হোমোলগের মধ্যেই বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে, যেমন প্যারালগ, যেমন অর্থলগ, যেমন অ্যানালগ। ঠিক আছে, আচ্ছা, হোমোলজির বেসিক ব্যাপারটা কি? একটা অ্যানসেস্টারের থেকে দুটো আলাদা প্রজাতি কিছু একটা পেল। তা এখানে যেমন আমরা দেখতে পাচ্ছি দুটো আলাদা প্রজাতি হচ্ছে হিউম্যান এবং শিম্পাঞ্জি। এরা একটা কমন অ্যানসেস্ট্রাল হিস্টোন H1 জিন, এই জিনটাই হিউম্যানও পেল, শিম্পাঞ্জিও পেল। ঠিক আছে, তা H1 জিনের একটা ভার্সন হচ্ছে H1.1, আরেকটা ভার্সন হচ্ছে H1.2। এটাই হিউম্যানও পেল, শিম্পাঞ্জিও পেল। তাহলে হিউম্যান হিস্টোন H1.1, হিউম্যান হিস্টোন H1.2, আবার শিম্পাঞ্জির হিস্টোন H1.1, শিম্পাঞ্জির হিস্টোন H1.2। বোঝা গেল? তাহলে এই ব্যাপারটাই হচ্ছে হোমোলোগাস জিন। আচ্ছা, এইবার হোমোলজির মধ্যে অনেক রকম মানে ক্লাসিফিকেশন আছে। যেমন একই হিউম্যানের মধ্যে এই যে 1.1 আর 1.2, এটা আবার একটুখানি আলাদা জেনেটিক্স হয়ে গেল, তা এদেরকে বলা হয় প্যারালগ।
নাও একটা কমন অ্যানসেস্টারের থেকে হিউম্যান হলো এবং শিম্পাঞ্জি হলো, এই ব্যাপারটাকে বলা হয় অর্থলগ। দুটো আলাদা প্রজাতি যখন হয়ে যাচ্ছে তখন অর্থলগ। যদি একই প্রজাতির মধ্যে জেনেটিক ডিফারেন্স থাকে তখন সেটা হয়ে যাচ্ছে প্যারালগ। ওকে, আর নাও হোয়াট ইজ অ্যানালগ? অ্যানালগ হচ্ছে অ্যানসেস্ট্রাল এইচএনএস জিন, যেটা হিউম্যান বা শিম্পাঞ্জির মধ্যে আদৌ যাচ্ছে না। ফর এক্সাম্পল ইকোলাই ব্যাকটেরিয়া, ও তো একটা সেই মানে অরিজিনাল তো সেই লুকার থেকে তো সবাই পেয়ে পেয়ে এসেছে। তাহলে পুরোপুরি আলাদা যদি একটা গ্রুপ অফ অ্যানিমালস থাকে তাহলে সেইটা আর হিউম্যান এরা হচ্ছে উদাহরণ। দিস ইজ দ্যান এক্সাম্পল অফ অ্যানালগ। ঠিক আছে, তাহলে তার মানে কি বোঝা গেলো, একটা লুকা ছিল তার মধ্যে থেকেই অ্যাকচুয়ালি ব্যাকটেরিয়া, হিউম্যান, শিম্পাঞ্জি আরো যারা যারা বেরোনোর বেরিয়েছে। তো ব্যাকটেরিয়ার সঙ্গে হিউম্যান এদের সম্পর্কটা হচ্ছে অ্যানালগ, কিন্তু হিউম্যান আর শিম্পাঞ্জি আরেকটু বেশি কাছাকাছি, এদের সম্পর্কটা অর্থলগ, আরেকটু বেশি কাছাকাছি বিকজ দে শেয়ার H1 জিন। হ্যাঁ, আবার H1 জিনের মধ্যে আবার দুটো ভার্সন, তাহলে একই প্রজাতির মধ্যে যদি দুটো আলাদা ভার্সন অফ জিন থাকে তাহলে দ্য রিলেশনশিপ ইজ প্যারালগ রিলেশনশিপ। ক্লিয়ার? তাহলে হোমোলোগাস জিনটাকে কম্পেয়ার করে আমরা কিছু একটা ইভলিউশনারি ডিসিশনে আসতে পারি। এইবার এখানে মানুষ, ইঁদুর, মাউস আর র্যাট আবার একটু ওই আলাদা আর কি, ওই ধেড়ে ইঁদুর, নেংটি ইঁদুর আর কুকুর, এদের কোন ক্রোমোজোম স্টাডি করা হয়েছে? এই হোমোলোগাস জিনটাকেই আমাকে স্টাডি করতে হবে। তো দেখা যাচ্ছে যে হোমোলোগাস জিন, এক সেকেন্ড পিনাকিদা, আমি আরে না না কিচ্ছু সরির ব্যাপার নেই, শোনো না বলছি আমি তোমাকে 8টার পরে ফোন করবো। তুমি তো 8টার পরে করবো, ক্লাসে যাচ্ছি আসলে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে 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 ওকে।
হ্যাঁ, সরি, আমাদের কলেজের টিচারদের মধ্যে কয়েকজনের কোভিড হয়েছে অ্যাকচুয়ালি। আমাদের হ্যাঁ রে, আমাদেরই মানে তো, ওটাই তো খুব আমাদের চিন্তায় কাছে আছি কার আমি। হলো? টিচারদের হয়েছে অ্যানথ্রোপোলজির, বিএমডি ভুবন স্যারের হয়েছে, পিনাকি স্যারের হয়েছে, সেটাই তো। মানে এবারে এই সেকেন্ড বারে? হ্যাঁ, সেকেন্ড বারে বাড়ির লোকেরাও অসুস্থ, বাড়িতে বয়স্ক লোকজনরা আছে, ফুল ফ্যামিলি হয়েছে আর কি। ও, যাই হোক, ঠিক আছে, দাঁড়া। এই হ্যাঁ, না কি পড়াচ্ছিলাম, হ্যাঁ হ্যাঁ, তো আমরা সেই হোমোলোগাস জিন, এবার দেখা গেছে যে মানুষের ক্রোমোজোমের 17 নম্বর, মাউস আর র্যাটের মধ্যে কোনটা নেংটি, এটা নেংটি। 11 নম্বর, র্যাটের হচ্ছে 10 নম্বর, আর ডগের কুকুরের 9 নম্বর ক্রোমোজোম, 9, 10, 11, 17। এই পার্টিকুলার ক্রোমোজোমে ওই মাদার কপি অফ হোমোলগ জিন এইটা পাওয়া গেছে। মানে এই যেমন আমরা একটা উদাহরণ দিলাম আর কি, যে একটা কোনো পার্টিকুলার জিন সেটা ডিস্ট্রিবিউট হয়ে বিভিন্ন প্রজাতির মধ্যে গেছে আর কি। তো সেই হোমোলগ জিনগুলোকে খুঁজে বার করতে হবে, মানে ওই জিন ছাড়াও অবভিয়াসলি আরো অনেক রকমের জিন থাকবে, কিন্তু ওই হোমোলগ জিনটাই আমাকে খুঁজে বার করতে হবে, এবং ওটা দিয়েই আমাকে ট্রেস ব্যাক করতে হবে যে কার থেকে কে এলো, বুঝলি তো? তো এই হোমোলগ জিনগুলোই আর কি একটা সেট অফ হোমোলোগাস জিন, সেটা কুকুরের 9 নম্বর, র্যাটের 10 নম্বর, মাউসের 11 এবং মানুষের 17 নম্বর ক্রোমোজোমে, ওই ক্রোমোজোমের কিছু পার্টিকুলার পজিশনে সেই হোমোলগ জিনটা পাওয়া যায়। দ্যাট পার্টিকুলার পজিশন ইজ এই যে গ্রে দিয়ে যে পজিশনগুলো দেখানো হচ্ছে, এতটা নয় অ্যাকচুয়ালি, এতটা, এইগুলো হচ্ছে মোটামুটি সেই কমন পোর্শন, বুঝেছিস? এবার সিকোয়েন্সিং কিভাবে করা হয় সেটার আবার অনেক ডিটেলস আছে, মানে 1, 2, 3, 4 নাম্বারিং হয়, একটা কমন পয়েন্ট থেকে স্টার্ট হয়, সেগুলোর কিছু নির্দিষ্ট নিয়মাবলী আছে। আপাতত এইটুকু জাস্ট জেনে রাখতে পারিস যে স্টার্টিং পয়েন্টটা সেম, মানে বলতে চাইছি যে এই যেখান থেকে কাউন্টিংটা শুরু হয়েছে সেইগুলো সব ইকুইভ্যালেন্ট পয়েন্ট আর কি। তো একটা জিনিস যেটা হওয়া উচিত সেটাই এখানে আমরা দেখতে পাচ্ছি, সেটাই হয়েছে, সেটা হলো র্যাট এবং মাউসের ক্ষেত্রে র্যাটের ওই হোমোলোগাস জিনটা র্যাটের ক্ষেত্রে যেই পজিশনে আছে, মাউসের ক্ষেত্রেও একদম ঠিক সিকোয়েন্স অনুযায়ী, ঠিক সিকোয়েন্স মানে এক ধরনের সিরিয়াল নাম্বার, সিকোয়েন্স বলতে আমরা সিরিয়াল নাম্বার বোঝাচ্ছি, তো সেই একই সিরিয়াল নাম্বারেই আছে, মানে র্যাট আর মাউসের ক্ষেত্রে বেসিক্যালি ওই জিন স্ট্রাকচারটা একই রকম হওয়া উচিত, এবং সেটা স্টাডি করে দেখা গেছে যে সেটা একই রকম। ডগের সাথে র্যাটের বেশ ভালোই পার্থক্য আছে, এবং সেটা এখানে দেখা যাচ্ছে। ভালোই পার্থক্য বলতে কিরকম, প্রথমত এখানে যে একটা খুব কম জায়গার মধ্যে আছে, এখানে সেটা অনেকটা স্প্রেড আউট, এবং যেটা ইন্টারেস্টিং সেটা হচ্ছে কিছু ক্রসিং আছে, মানে এখানকার জিন ডগের ক্ষেত্রে এখানে আছে, আবার র্যাটের একটু আগের সিকোয়েন্সের জিন ডগের ক্ষেত্রে একটু এগিয়ে গেছে। এই যে জাস্ট এগিয়ে পিছিয়ে গেছে না, এখান থেকেই কিন্তু কুকুর র্যাটের থেকে আলাদা হতে শুরু করলো, জাস্ট একটা চেঞ্জ অফ সিকোয়েন্স, একটা চেঞ্জ অফ পজিশন, জাস্ট দ্যাট। এবার মানুষটা ভাব, মানুষটা আরোই আলাদা, আরো আলাদা। প্রথমত র্যাট আর মাউসের যে জিন সিকোয়েন্স মানুষের ক্ষেত্রে অনেকটা বাঁদিকে, যার জন্য এটাকে বলা হয় ইনভার্সন, ঠিক আছে? মানে র্যাট আর মাউসের ক্ষেত্রে একই ধরনের, ডগের সঙ্গে পার্থক্য হচ্ছে কিছুটা পরিমাণ, মানে একটু স্পেসিং এর ডিফারেন্স হয়েছে। মানুষের ক্ষেত্রে পুরো উল্টে গেছে, মানে বাঁদিকের যে জিনিসগুলো আছে ডগ বা মাউস, এরা সবাই ডান দিকে চলে এসেছে, আর ডান দিকের যে জিনিসগুলো আছে সেগুলো সব বাম দিকে চলে এসেছে। সো হিউম্যান সিকোয়েন্স ইজ ইনভার্টেড, এটা কিন্তু হিউম্যানের একটা বিশাল বড় ডিফারেন্স এবং বিশাল বড় ইউনিকনেস। জাস্ট এই যে উল্টে গেল, এটার জন্যই আমরা র্যাট, মাউস বা ডগের থেকে একটু হলেও এগিয়ে গেল। তো সঙ্গে এটাও মাথায় রাখতে হবে যে তার মানে আমরা যে উন্নত প্রজাতি, জাস্ট জিনের অর্ডারটা একটু উল্টো পাল্টা আছে, মানে তার জন্য নিজেদেরকে আর কি একটা খুব শ্রেষ্ঠ প্রজাতি ভেবে অন্যান্য প্রজাতির উপর যে টর্চার করা, যেটা আমরা করে থাকি বিভিন্ন ভাবে, সেইটার কিন্তু কোনো কি বলবো, মানে সাইন্টিফিক কোনো রিজন কিন্তু সেটার অ্যাকচুয়ালি নেই, কেননা আমরা জাস্ট ওইটুকুই আলাদা, সেটা হচ্ছে জিনের অর্ডারটা আলাদা।
জাস্ট দ্যাট, মানে আর কিছু কিন্তু না। সেখান থেকেই স্টেপ বাই স্টেপ বাকি সবকিছু আমাদের আলাদা হয়েছে, বা আমরা মানে মস্তিষ্কটা বেসিক্যালি অনেক কমপ্লিকেটেড হয়েছে এবং আমরা অনেক বেশি, ব্রেনের ক্যাপাসিটি আমাদের অবশ্যই অনেক বেশি, কিন্তু আদতে জিনিসটা জাস্ট জিনের অর্ডারের একটা উল্টো পাল্টা, নাথিং এলস। মানে ওতেই আমরা আলাদা, আদারওয়াইজ আর কিছু নয়। ওইটুকু অদল বদলেই আমাদের এত কিছু হল। আচ্ছা, এইবার এটাকে বলে ইউনিভার্সাল ফাইলোজেনেটিক ট্রি। এই যে তিনটে ক্যাটাগরি আমরা দেখতে পাচ্ছি, ব্যাকটেরিয়া, আর্কিয়া এবং ইউক্যারিয়া, এই তিনটে ক্যাটাগরির মধ্যে পৃথিবীর যত প্রাণী আর উদ্ভিদ আছে সবাই এর মধ্যে আছে। আমরা মানুষটা কোথায় আছি? এই যে হোমো, এখানে আছি। এছাড়া বাকি সব আর কি, যা নানান রকম শ্যাওলা থেকে শুরু করে সরীসৃপ পর্যন্ত সবকিছু, তারা মানে এই সমস্ত ক্যাটাগরির মধ্যেই কোথাও না কোথাও পড়বে। এই যে ম্যাপটা আছে, এই ম্যাপের একটা স্পেশালিটি আছে। এই ম্যাপটা অ্যাকচুয়ালি করা হয় এটা দেখানোর জন্য যে প্রজাতিগত দিক থেকে আমাদের আরএনএ সিকোয়েন্সগুলো ঠিক কতটা আলাদা বা কতটা একই রকম। এই যে লাইনগুলো আছে, যেমন মনে কর মানুষ, আচ্ছা মানুষের থেকে আমাদের চেনাশোনা কি আছে একটু দেখি। ক্লোরোপ্লাস্ট। আচ্ছা, মানুষের সঙ্গে মানে মানুষের যে প্রজাতি তার সঙ্গে একটা ক্লোরোপ্লাস্ট অর্থাৎ উদ্ভিদ, তার আরএনএ সিকোয়েন্স ঠিক কতটা আলাদা কিভাবে বুঝবো? এই যে লাইনের যে লেংথ পুরোটাকে কানেক্ট করতে হবে এরকম, তারপর এখান থেকে এরকম, তারপর এখান থেকে এরকম, তারপরে এরকম এলো, এই ম্যাপটা ধরে আর কি, তারপর এখান থেকে এরকম হলো। এই যে এতটা যে লাইনের লেংথ, এই লেংথ অফ লাইন is actually proportional to the difference of RNA sequence. তার মানে মানুষের সঙ্গে ক্লোরোপ্লাস্টের আরএনএ সিকোয়েন্সের প্রচুর পার্থক্য, কিন্তু ক্লোরোপ্লাস্টের সঙ্গে মনে কর প্ল্যাংটোমাইসিসের আরএনএ সিকোয়েন্সের পার্থক্য কিন্তু সেই তুলনায় অনেক কম। জাস্ট এতটা লাইন ক্লোরোপ্লাস্ট, তারপর এখানে আসবে, তারপর এখানে আসবে। তাহলে লাইনের লেংথটা ডিফাইন করছে, মানে ইউনিভার্সাল ফাইলোজেনেটিক ট্রি, তার যে সেখানে লাইনের যে লেংথ সেটা আমাকে দেখাচ্ছে যে আরএনএ সিকোয়েন্স কতটা একই বা কতটা আলাদা। ওকে, এবং এই ট্রি এর মধ্যে কিন্তু সমস্ত প্রজাতি ইনক্লুডেড। এবার ইভলিউশনারি টাইম স্কেল ইজ ডিটারমাইন্ড বাই দিস সিকোয়েন্স। এই যে আরএনএ সিকোয়েন্স স্টাডি করছি বা এই যে ডিএনএ সিকোয়েন্স কতটা একই বা কতটা আলাদা সেগুলো যে স্টাডি করছি, সেখান থেকে আমরা ইভলিউশনারি যে স্টেপগুলো সেগুলো ওখান থেকেই বোঝা যায়, এবং তার সঙ্গে টাইম স্কেলটাও সেখান থেকেই বোঝা যায়। আচ্ছা, স্ট্যান্ডার্ড ক্লক আগেই দেখছিলাম ইকোলাইয়ের সবকিছুকে স্ট্যান্ডার্ড বলে ধরা হয়, সেরকম ভাবে টাইমের স্ট্যান্ডার্ড হিসেবে যেটা সেটা তো তখন এই পড়াশোনার সময় বলছিলাম যে সেল ডিভিশনের যে সাইকেল বা ইকোলাইয়ের যে সেল সাইকেল, সেটাকেই অনেক সময় টাইমের ইউনিট হিসাবে ধরা হয় কোনো বায়োলজিক্যাল প্রসেস ডেসক্রাইব করার জন্য। তা আমরা তাহলে অনেক রকম টাইম সম্পর্কে পড়লাম, বায়োকেমিক্যাল প্রসেসে কিরকম সময় লাগে সেটা পড়লাম, ইভলিউশনের ক্ষেত্রে টাইমের রেঞ্জটা কেমন সেটা পড়লাম। তো বেসিক্যালি লাইফ নিয়ে যখন আমরা আলোচনা করব তখন তিন ধরনের টাইম, মানে টাইমকে তিন ভাবে দেখা হতে পারে। একটা হচ্ছে প্রসিডিউরাল টাইম, একটা হচ্ছে রিলেটিভ টাইম, একটা হচ্ছে ম্যানিপুলেটিভ টাইম। এর মধ্যে প্রসিডিউরাল টাইমটা খুব ইম্পর্টেন্ট, ওটা আমরা আগে পড়বো। প্রসিডিউরাল টাইম মানে হচ্ছে বিভিন্ন বায়োকেমিক্যাল প্রসেসে, স্ট্যান্ডার্ড বায়োকেমিক্যাল প্রসেসে কতটা সময় লাগছে। বায়োকেমিক্যাল প্রসেসের মধ্যে সব থেকে স্ট্যান্ডার্ড প্রসেস অবশ্যই অবশ্যই তিনটে প্রসেস। এক হচ্ছে ডিএনএ থেকে আরএনএ, দুই হচ্ছে ডিএনএ থেকে ডিএনএ, এবং তিন হচ্ছে আরএনএ থেকে প্রোটিন। এই তিনটে কিন্তু মানুষের বেঁচে থাকার
বেঁচে থাকারও না, এই যে যা হয়েছে আর কি, বিবর্তন বল, প্রজাতির মধ্যে ভাগাভাগি বল, সবকিছু ইট ইজ বেসিক্যালি কন্ট্রোল বাই কোডিং। তো সেই প্রসেসটাই হচ্ছে বেসিক প্রসেস। তাহলে ওই যে স্ট্যান্ডার্ড বায়োকেমিক্যাল প্রসেস, অর্থাৎ ট্রান্সক্রিপশন, রেপ্লিকেশন এবং ট্রান্সলেশন, এই তিনটের যে প্রসিডিউরাল টাইম, এইটা সবার আগে স্টাডি করতে হবে। এটা হচ্ছে বেসিক্স অফ মানে টাইম স্কেল স্টাডি ইন বায়োফিজিক্স। সংক্ষেপে বললে ট্রান্সক্রিপশন কি, ডিএনএ ছিল একটা, সেটার কোডটাকে আরএনএ তে কপি করা এবং মেসেঞ্জার আরএনএ ক্রিয়েট করা, এই প্রসেসটাকে বলে ট্রান্সক্রিপশন, টু কপি দ্য ডিএনএ কোড ইনটু আরএনএ। কিভাবে হয় জিনিসটা, একটা নিউক্লিয়, একটা মানে তোর থাকে, অর্গানিজম থাকে আর কি, অর্গানেলি যেগুলোকে বলছিলাম, সেটা এক্ষেত্রে সেটার নাম হচ্ছে আরএনএ পলিমারেজ। তো ডিএনএ টেমপ্লেটটা কি হয়, আরএনএ পলিমারেজের মধ্যে ঢুকে হেলিক্সের প্যাচটা খোলা হয়, সেই প্যাচ থেকে আরএনএ তে কপি করা হয়, তারপর আবার প্যাচটাকে পেঁচিয়ে বের করে দেওয়া হয়। তো আরএনএ পলিমারেজ কি করে, ডিএনএ যে কোড আছে সেটাকে আরএনএ তে কপি করে এবং একটা আরএনএ মেসেঞ্জার আরএনএ থ্রেড ক্রিয়েট করে। দিস প্রসেস ইজ কল্ড ট্রান্সক্রিপশন, জেরক্স করার মতো ব্যাপারটা। আচ্ছা, এবার এই আরএনএ পলিমারেজ থেকে যেমন মেসেঞ্জার আরএনএ ক্রিয়েট হতে পারে, আবার এই আরএনএ পলিমারেজ থেকে ডিএনএ পলিমারেজ তৈরি হয়ে রেপ্লিকেশন হতে পারে। একটা ডিএনএ থেকে দুটো ডিএনএ তে ভাগাভাগি হতে পারে। কিসের সাহায্যে হয় এটা, কে হেল্প করে, ডিএনএ পলিমারেজ হেল্প করে, এছাড়া প্রাইমেজ এবং হেলিকেজ, এই দুটো জিনিস হেল্প করে। প্রাইমেজ আর হেলিকেজ এরা দুজনে মিলে ডিএনএ থ্রেডটাকে খুলতে সাহায্য করে। আর ডিএনএ পলিমারেজ কি করে, একটা থ্রেড থেকে কপি করে 2 নম্বর থ্রেড, মানে দেখতেই পাচ্ছিস যে বেসিক্যালি ডাবল হেলিক্সের দুটো থ্রেড, এটা দুটো পার্টে ভেঙে যায়, এই একটা পার্ট থেকে আবার দুটো ডাবল হেলিক্সটাকে ক্রিয়েট করা, এই কাজটা করে ডিএনএ পলিমারেজ। তাহলে এইভাবে রেপ্লিকেশন হয়। সো দিস ইজ রেপ্লিকেশন। আর একটা প্রসেস হচ্ছে ট্রান্সলেশন, সেখানে কি হয়, মেসেঞ্জার আরএনএ যে মেসেজটা পেলো সেই কোডকে ফলো করেও প্রোটিন তৈরি করে। এই যে তিনটে প্রসেস, ট্রান্সলেশন, ট্রান্সক্রিপশন, রেপ্লিকেশন, এই তিনটে প্রসেসের যে মানে স্ট্যান্ডার্ড টাইম, সেটাই হচ্ছে মানে প্রসিডিউরাল টাইম স্টাডি করার ক্ষেত্রে প্রথম যেটাকে বেসিক্যালি স্টাডি করতে হবে সেটা হচ্ছে এই তিনটে প্রসেসের জন্য কতটা সময় লাগে। এবারে তিনটে প্রসেসে কতটা সময় লাগে সেটা ডিপেন্ড করবে কিসের উপর, এই বায়োকেমিক্যাল প্রসেসের মানে হচ্ছে বিকজ দেয়ার আর সার্টেন মলিকিউলার মেশিনস ইনভলভড। কারণ বুঝতেই পারছিস যা ঘটছে, এগুলো তো একটা যান্ত্রিক পদ্ধতি, পরপর ঘটতে থাকছে। ঠিক যেমন কম্পিউটারে আমরা তোরা একটা প্রোগ্রাম দিস, প্রোগ্রামটা রান করাস, প্রোগ্রামটা বিভিন্ন লুপে রান হয়, যেমন ভাবে তোরা কোডটা দিচ্ছিস এবং লাস্টে তোরা একটা আউটপুট পাস। তো বেসিক্যালি এটা মেশিনারি প্রসেস। এখানেও তাই একটা কোড আছে, সেই কোডটা ফলো করে মলিকিউলার মেশিনগুলো এই সমস্ত কাজকর্ম নিজেরা করতে থাকে, ট্রান্সলেশন করে, ট্রান্সক্রিপশন করে। তো এরা সকলেই কিন্তু বেসিক্যালি দে আর ডিফারেন্ট মলিকিউলার মেশিনস। তাহলে টাইম স্কেলটা কিন্তু ডিপেন্ড করছে অন দ্য স্পিড অফ দ্য মলিকিউলার মেশিনস। এখানে বোঝার সুবিধার জন্য একটা সিম্পল এক্সাম্পল দেখিয়েছি আমি। দিস ইজ সার্কুলার ব্যাকটেরিয়া, সার্কুলার ব্যাকটেরিয়াল জেনোম, ঠিক আছে, জিনটা সার্কুলার। তো এর মধ্যে দুটো কোড আছে, একটা এসএস একটা টিএস। এটা ভেঙে একটা ডিএস ডিএনএ হবে আর একটা এসএস ডিএনএ হবে। ইন্টারমিডিয়েট প্রসেসগুলো কি, এটা সার্কুলার। তাহলে প্রথমে একটা পার্টে একটা খোঁচা সৃষ্টি হয়, হয়ে এই যে একটা ভেঙে গেল, ভেঙে গিয়ে একটা পার্ট এরকম করে খুলে যায়। যেই পার্টটা খুলে যায় সেটা আলাদা হয়ে একটা পুরো সার্কেল কমপ্লিট করে, আর যেই পার্টটা থেকে যায় সে আবার কমপ্লিট পুরোটা ঘুরে এসে আরেকটা সার্কেল কমপ্লিট করে। তার মানে দুটো স্ট্র্যান্ড আছে, এই দুটো স্ট্র্যান্ড, এই যে একটা এসএস একটা ডিএস, এরা দুজনেই দুটো আলাদা ডিরেকশনে
একটা এই ডিরেকশনে হচ্ছে আর একটা এই ডিরেকশনে হচ্ছে, মানে এই ডিরেকশনে হচ্ছে আর কি, এরকম ভাবে থ্রেডটা খুলে এরকম ভাবে সার্কেল কমপ্লিট করলো, আর ও হচ্ছে এরকম ভাবে এসে এরকম ভাবে সার্কেল কমপ্লিট করলো, তাহলে দুটো এখানে কোড আছে, সেই কোড দুটো একটা সার্কেল কমপ্লিট করলো, এবং এই যে ঘুরে এলো, কিভাবে ঘুরে এলো, ও ছোট ছোট সাব ইউনিট তৈরি করতে থাকলো। মানে এটা তো বুঝতে পারছিস যে এই পার্টটা খুলে গেল, খুলে গিয়ে ও নিজের লেন্থটাকে বাড়ালো, মানে কি ও অরিজিনালি হয়তো এইটুকু পোর্শন ছিল, তারপরে ও আরেকটা সাব ইউনিট তৈরি করলো, তারপরে ও আরো একটা সাব ইউনিট তৈরি করলো, এরকম করে করে ও জুড়ে জুড়ে পরপর পরপর বিভিন্ন সাব ইউনিটস ও তৈরি করতে থাকলো। ঠিক আছে, তৈরি করে করে ও একটা সার্কেল কমপ্লিট করলো। যেই দুটো সার্কেল কমপ্লিট হয়ে গেল, মাঝখানটা স্প্লিট হয়ে গেল, হয়ে এটা একটা ডিএনএ হলো, এটা আরেকটা ডিএনএ, অরিজিনালটা স্প্লিট হয়ে দুটো কপি হলো। তাহলে এই যে ডিএনএ রেপ্লিকেশন হলো, এটাও একটা প্রসেস। এখানে মলিকিউলার মেশিন হিসেবে কোন মানে মানে কি জিনিসটা ঘটছে, ঘটনাটা সেটা হচ্ছে যে থ্রেডটা খুলছে এবং সাব ইউনিট তৈরি হয়ে হয়ে দুটো সার্কুলার থ্রেড কমপ্লিট হচ্ছে। হ্যাঁ, তো এটাও একটা মলিকিউলার মেশিন। তাহলে মানে বেসিক্যালি ও কিন্তু একটা মোটর। কি ধরনের মোটর এটা? আমরা যেরকম মোটর দেখি সেরকম মোটর নয়, এটা হচ্ছে কাইন্ড অফ অর্গানিক মোটর। এই পার্টিকুলার এক্সাম্পলে এটাকে বলতে হবে পলিমারেজ মোটর, কারণ এরা বেসিক্যালি ডিএনএ পলিমার্স ক্রিয়েট করছে এরা। সো হ্যাঁ, তো ডিএনএ পলিমারেজ ক্রিয়েট করছে। তাহলে মলিকিউলার মেশিনগুলোকে সংক্ষেপে বলা যেতে পারে দে আর পলিমারেজ মোটরস। তো এই পলিমারেজ মোটরগুলোর যে স্পিড বা ওদেরকে এই যে ট্রাভেল করছে এবং যে এতগুলো বেস পেয়ার যে কপি করছে, মানে এটা এক একটার ক্ষেত্রে এক এক রকম হবে যদিও, মানে কতগুলো বেস পেয়ার কপি করতে হচ্ছে তার উপর। তো বেস পেয়ার কপি করার যে রেট, তার উপরেই এই প্রসিডিউরাল টাইমটা ডিপেন্ড করছে। এবং এই প্রসিডিউরাল টাইমগুলো মানে স্টাডি করার বা ক্যালকুলেট করার বিভিন্ন রকম মেকানিজম আছে, কিন্তু সেগুলো বইতে আছে সবই, কিন্তু আপাতত এগুলো আউট অফ দ্য স্কোপ অফ দি সিলেবাস। কিন্তু মানে যাই হোক, মনে হলে মানে ইচ্ছে করলে এই পেজ নাম্বারের মধ্যেই সেগুলো আছে। হ্যাঁ, যদিও সিলেবাসের বাইরে, তাই আমি এক্ষুনি আর ডিটেলসটা ডিসকাস করছি না, কিন্তু মলিকিউলার মোটরগুলো কিভাবে ফাংশন করে, ওদের টাইম কতটা সময় লাগে, মানে রিয়াকশনগুলো তো আইডেন্টিক্যাল, তাহলে একটা ইউনিট তৈরি হতে যা সময় লাগে সেইটা জানলেই হবে, কতগুলো ইউনিট আছে সেটা দিয়ে গুণ করে দিলেই হলো। তো এই টাইমিংগুলো কি করে বের করা হয় সেটা তোরা চাইলে ডিটেলটা ওই বই থেকে, রব ফিলিপসের বইটা থেকে পড়তে পারিস। তো এইটা ছিল এক ধরনের টাইম। তাহলে অনেকগুলো টেম্পোরাল স্কেল আমরা দেখলাম। প্রথম আমরা দেখলাম যে কত রকম ভ্যারাইটির টাইম স্কেলে বায়োলজিক্যাল প্রসেসগুলো হয়। তারপর আমরা দেখলাম যে বিবর্তন জিনিসটা ইটসেলফ একটা অন্যরকম টাইম স্কেলে ঘটেছে, তা সেটা আরেকটা অন্য ধরনের টাইম স্কেল, যেটা আমরা ফসিল স্টাডি করে এবং জিন কম্পেয়ার করে স্টাডি করি। আবার টাইমের আবার অন্য 3 রকমের আসপেক্ট হতে পারে, প্রসিডিউরাল, রিলেটিভ এবং ম্যানিপুলেটেড। প্রসিডিউরাল মানে হচ্ছে কি স্ট্যান্ডার্ড লাইফ প্রসেসে কি ধরনের সময় লাগে। স্ট্যান্ডার্ড লাইফ প্রসেসের মধ্যে আবার সব থেকে গুরুত্বপূর্ণ হলো রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন। এই সবকটা প্রসেসই কিন্তু রিপিটিটিভ প্রসেস, তাই জাস্ট মানে একটা ইউনিট, ধর একটা প্যাচ খোলা হচ্ছে, একটা প্যাচ খুলতে কতটুকু সময় লাগছে সেইটা জানলেই আমাদের পুরোটা জানা হয়ে যায়। একটা প্যাচ খুলতে কতটুকু সময় লাগছে সেইটা জানলেই আমরা, ধর দুটো বেস পেয়ার খুলতে কতটা সময় লাগছে এটা জানলেই আমি বলতে পারবো যে 10⁻⁷ বেস পেয়ার্স খুলতে কতটা সময় লাগছে। তো এইভাবে আমাদের টাইমিং গুলো ক্যালকুলেট করতে হয়, এবং এটা পুরোটাই ডিপেন্ড করছে মলিকিউলার মেশিনের স্পিডের উপর। এগুলো এক ধরনের টাইম ছিল। আরেক ধরনের টাইম আছে যেটা হচ্ছে যেটা তোরা রিলেটিভিটি যখন পড়েছিলি তখন তোরা বডি ক্লক বলে একটা জিনিস বারে বারে পড়তিস, এবং অ্যাকচুয়ালি বডি ক্লক জিনিসটা খুব ইন্টারেস্টিং। মানে কি যেন এটা একটা পড়েছিলাম, মোস্ট অফলি সার্কাডিয়ান ক্লক বলে একটা জিনিস আছে, ওটা
কেউ চাইলে গুগল সার্চ করে দেখতে পারিস, মানে আমাদের প্রত্যেকের বডির যে ইন্টারনাল ক্লক সেইটা অনুযায়ী তো আমরা আমাদের বডিটাও চলছে এবং সেটা অনুযায়ী আমাদের বয়স হচ্ছে। এবং রিলেটিভিটির সময় যেটা টুইন প্যারাডক্সে তোরা পড়েছিলি যে একটা লোক ঘুরে এলো দিয়ে তার বয়স কমে গেল বা সে ধীরে ধীরে তার বয়স বাড়বে বা কমবে, এই যে ফ্যাক্টরটা তখন পড়েছিলি যে বডি ক্লকটাই স্লো হয়ে যায়, যে মুভ করছে তার বডি ক্লক বিকাম স্লো। তো হোয়াট ইজ দিস বডি ক্লক? এই বডি ক্লকটা হচ্ছে কিছুই না, কিছু কিছু লাইফ প্রসেস আছে আমাদের বডিতে যেগুলো পিরিয়ডিক। মানে এই যে আরএনএ বা ডিএনএ ট্রান্সলেশন, এগুলো তো পিরিয়ডিক প্রসেস না, এগুলো যখন হলো তখন হলো। কোষ বিভাজনের সময় ডিএনএ রেপ্লিকেশন হয়, এটা জাস্ট তখনকার ব্যাপার, এমন নয় যে এটা কন্টিনিউয়াসলি চলতেই থাকছে। কম্পেয়ার টু দ্যাট আমাদের হার্টবিট কিন্তু কন্টিনিউয়াসলি চলছে, তাহলে ওটা কিন্তু একটা রেগুলার প্রসেস বা পিরিয়ডিক। তাহলে এতক্ষণ যেগুলো পড়লাম ওগুলো কিন্তু পিরিয়ডিক ছিল না। নেক্সট ক্লাসে আমরা পিরিয়ডিক প্রসেস নিয়ে স্টাডি করব। কিছু কিছু প্রসেস আছে যেগুলো রেগুলার সাইকেলে রিপিট হয়। এই সাইক্লিক বা অসিলেটরি প্রসেসগুলো অ্যাকচুয়ালি একটা কন্ট্রোল সিস্টেম, যেমন আমরা অসিলেটর আগে পড়েছিলাম। তো এগুলো তো প্রসিডিউরাল টাইম, তো এই প্রসিডিউরাল টাইমগুলো মাপা হয় কিভাবে না, ওই একটা অসিলেশন পিরিয়ড মেজার করে। তো এই অসিলেটিং ব্যাপারটা বা ওই মানে যেগুলো সেলুলার পিরিয়ডিক প্রসেস আর কি, সেগুলোর ব্যাপারটা কিরকম, তাদের টাইম স্কেলটা কি ধরনের, সেগুলো আমরা পড়বো নেক্সট ক্লাসে। সব থেকে বেশি স্টাডি করা হয় যেগুলো, মানে আমরাও যেগুলো দেখবো, সেটা হচ্ছে একটা হলো সেল ডিভিশন সাইকেল, কেননা সেল ডিভিশন একটা জিনিস যেটা নিয়মিত আমাদের শরীরে কোথাও না কোথাও হয়েই চলেছে। আরেকটা হচ্ছে ডে টাইম আর নাইট টাইমের মধ্যে কিছু সুইচ হয় আমাদের শরীরে, সেটাও একটা অসিলেটরি প্রসেস এবং তার একটা টাইম পিরিয়ড আছে। তো এই দুটো এক্সাম্পল আমরা স্টাডি করব, মানে সোজা কথা অসিলেটরস ইন biophysics. This we will study in our next class.